দাগিদের ভাগিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কিছু কিছু লোকের কনফিডেন্স দেখে সত্যি চমকে যেতে হয়। যেমন এই দাগি শিক্ষকদের কনফিডেন্স দেখে চমকে উঠলাম। দাগি শিক্ষক, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে দুটো নতুন শব্দ, যেমন আছে শুভনন্দন, শুভেচ্ছা এবং অভিনন্দন মিলিয়ে একটা ভজকট শব্দের সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভনন্দন আপনারা জানেন। তেমনি নতুন একটা শব্দ তিনি না চাইতেও তৈরি হয়ে গেছে, দাগি শিক্ষক। এবং এই দাগি শিক্ষকদের তালিকায় আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার বলছে যে 1806 জনের নাম আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরকারিভাবে স্বীকার করে নিল যে আমাদের সরকার চুরি করেছে, আমাদের সরকারের এসএসসি চুরি করেছে। এখন অব্দি চোর ধরতে পেরেছি আমরা 1806 জনের। এই 1806 জনের মধ্যে এদের প্রতিনিধি হয়ে 350 জন দাগি শিক্ষক পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তারা মামলা করেও দিল যে আমরা দাগি শিক্ষক তো কি হয়েছে, আমাদেরকে কেন পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। ভাবুন একবার, ওই যে বললাম না, কনফিডেন্স লেভেলটা একবার ভাবুন, কি কনফিডেন্ট এরা। দাগি শিক্ষকরা কলকাতা হাইকোর্টে পৌঁছে গেল যে আমাদের প্রতি অন্যায় হয়েছে, আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, যাতে করে আবার তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে আবার এই চাকরিটা নতুন করে বাগাতে পারি। বিচারপতি সৌগত ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি, একেবারে ক্ষেপে গেলেন। প্রথমে তিনি বললেন তালিকা প্রকাশ করার পরেও আপনারা বলছেন আপনারা অযোগ্য নন। তারপরে তিনি ক্ষেপে গিয়ে বললেন সবকিছুর একটা সীমা আছে, লিমিট আছে। দাগি বলে রাজ্য সরকার ঘোষণা করছে 1806 জনের নাম, আর আপনারা বলছেন আপনাদের পরীক্ষায় বসতে দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় অমান্য করে হাইকোর্ট থেকে তো আপনাদের পরীক্ষায় বসতে দেবো। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে এবং তাদের আইনজীবী, এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধরে এই দাগিদের তালিকা প্রকাশ করতে বাধ্য করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সেখানে এই দাগিরা কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে চলে গেল এবং আর্জি কি, তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের দাবি, সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে হাইকোর্ট রায় দিক, তাদেরকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিক। অবিশ্বাস্য ব্যাপার। ওই যে বললাম, কনফিডেন্স লেভেল কিছু মানুষের দেখলে খুব অবাক হয়ে যায়। 1806 জনের নাম দাগি শিক্ষক বলে চিহ্নিত হয়েছে এবং এর ছত্রে ছত্রে তৃণমূলের নেতা নেত্রীদের নাম। একেবারে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আপনাদের আগেও বলেছি, আবার বলছি, জেনে রাখা দরকার, কিছু কিছু জিনিস বারবার শোনা দরকার। 1269 নম্বরে নাম আছে কে? বিধানসভার মুখ্য সচেতক, তৃণমূলের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে দাগি শিক্ষকের তালিকায় 1269 নম্বরে। তৃণমূল কংগ্রেসের সভাপতি, নিউ ব্যারাকপুর পুরসভার উপপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম রয়েছে তালিকায় 1360 নম্বরে। কোচবিহারের মেঘলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামও দাগি শিক্ষকদের তালিকায়। রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কোয়েলি ঘোষের নাম 647 নম্বরে। তৃণমূল একেবারে ভরে আছে দাগি শিক্ষকদের তালিকায়। 1069 নম্বরে রয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম। হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা এবং জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের নাম রয়েছে তালিকায় 316 নম্বরে। শুধু তাই নয়, এই বিভাস মালিক আবার নিজের বউকেও ঢুকিয়ে দিয়েছেন। সন্তোষী মালিক নাম ছিল 1332 নম্বরে দাগি শিক্ষকের তালিকায়। হুগলির এই প্রভাবশালী তৃণমূল নেত্রী জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ছিলেন। শিক্ষা কর্মদক্ষ, নিজের জন্য শিক্ষকের চাকরি চুরি করতে বলেননি। শাহিনা সুলতানা, সিরিয়াল নম্বর 1241, দাগি শিক্ষকের তালিকায় তৃণমূলের জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মদক্ষ। স্বাভাবিক ব্যাপার, শিক্ষামন্ত্রী যদি চাকরি চুরি করে জেলে চলে যায়, তাহলে শিক্ষা কর্মদক্ষ নিজের জন্য একটা চাকরি বাগাতে পারবেন না? বলুন আপনারা। খানাকুলের পঞ্চায়েত সমিতির সদস্য শেখ নঈমুল হোসেন ওরফে রাঙার স্ত্রী নমিতা আদকের নাম রয়েছে 915 নম্বরে। খানাকুলের পঞ্চায়েত সমিতির সদস্য শেখ নঈমুল হোসেন ওরফে রাঙা, তার স্ত্রী নমিতা আদক 915 নম্বরে। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস উচ্চ বিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন। খুব ভালো। পিংলায় জলচক 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি অজয় মাঝির নামও তালিকায় রয়েছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে রামজীবনপুর শহর তৃণমূল সভাপতি এবং কাউন্সিলর সুজিত পাজার মেয়ে প্রিয়াঙ্কা পাজার নাম রয়েছে। চাকরি সিন্ডিকেট, বালুরঘাট পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিং এর নাম তালিকায় রয়েছে।
এর মধ্যে আমরা দেখেছি কিছু কিছু বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ওই নেতা নেত্রীদের ছেলে মেয়েদের নামও রয়েছে। স্বাভাবিক ব্যাপার, তৃণমূল কংগ্রেস তাদের নেতা মন্ত্রীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতা মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এসএসসির মাথারা খোলা বাজারে শিক্ষকের চাকরি নিলাম করেছে। তারপরেও এই সরকারটা এখনো টিকে আছে, যেখানে চুরি দুর্নীতিটাই আসল। সেই চোর দুর্নীতিবাজের সরকারটাকেই এই রাজ্যের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে। 350 জন দাগি শিক্ষক পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে দাগি শিক্ষকদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, এই রায়কে অমান্য করে আপনি রায় দিন যে দাগি শিক্ষকরাও পরীক্ষায় বসতে পারবে। অবিশ্বাস্য ব্যাপার। তবে যে কথাটা কেউ বলে না, না বিরোধী রাজনৈতিক দল বিজেপির কোন নেতা নেত্রী বলে, না এসএসসির কর্মকর্তারা এখন এই দাগি শিক্ষকদের তালিকায় নাম তোলার সময় বলে, না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতা মন্ত্রীরা বলে, সেই জিনিসটা কিন্তু আমি কিন্তু ভুলিনি। সিবিআই তদন্তের পর উঠে এসেছিল যে 2016 সালে এসএসসির মোট নিয়োগপত্র দেওয়ার কথা ছিল 25,844 জনকে। চাকরি চুরি করতে এতই মত্ত ছিল, তার মধ্যে পুরো নিয়োগ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 25,844 মোট নিয়োগপত্র ছিল, তার মধ্যে নিয়োগ হয়েছিল 25,753 জন। ইন সার্ভিস ছিল কতজন? অন্য সরকারি চাকরি থেকে এসছে যারা আবার পুরনো কর্মস্থলে যোগদান করতে পারবে 425 জন। ইন সার্ভিস বাদে মোট নিয়োগ 25,753 থেকে এই 425 বাদ দিয়ে দিন 25,328। ক্যান্সার রোগী সোমা দাসের চাকরি আছে, তাই মোট চাকরি চলে গেছে 25,327 জনের। এর মধ্যে কতজনকে সিবিআই তদন্তের পর টেন্টেড বলে অভিহিত করা হয়েছিল? 8,324 জনকে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এই 8,324 জন থেকে কমিয়ে টেন্টেড দাগি শিক্ষক বলছে 1,806 জনকে, প্রায় 7,000-এর উপর নাম কমিয়ে ফেলেছে। 8,324-এর মধ্যে যে হিসেবটা সিবিআই তদন্তের পর আমরা দেখতে পেয়েছিলাম, ওএমআর কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 4,327। এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন 2,823। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছিলেন 1,174। মোট 8,324। এবং সুপ্রিম কোর্টের প্রথমেই নির্দেশ ছিল যে এদেরকে কিন্তু বাৎসরিক 12% সুদ সমেত এই টাকাটা, পুরো টাকাটা ফেরত দিতে হবে। এই 8,324 জন ছিলেন দাগি শিক্ষক সিবিআই তদন্তের পর। তার মানে এই নয় যে বাকি 17,307 জন যোগ্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি সুপ্রিম কোর্টে চোরদের বাঁচাতে না যেত, যদি দাগি শিক্ষকদের বাঁচাতে না যেত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি কপিল সিব্বাল এবং বিখ্যাত আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে ন্যাকামিটা না করত, তাহলে আজকে হয়তো এই 8,324 জন অযোগ্যের নাম বাদ যেত, বাকি 17,003 জনের চাকরি থাকতো। যেটা বলেছেন গতকালও বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইলে এই 25,327 জনের মধ্য থেকে 8,324 জন অযোগ্যের নাম তালিকা থেকে বাদ দিয়ে 17,300 জনকে চাকরিতে রাখতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলিদান দিয়েছে। এবং যেটা কেউ বলে না সেটা আমি আবার বলবো, এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছিলেন 2,823 জন। এদের প্রত্যেকের কাছে 25 লাখ টাকা করে নিয়ে প্রায় 700 কোটি টাকা তোলা হয়েছিল। এই 700 কোটির কথা আপনারা কোথায় শুনেছেন? নিশ্চয়ই মনে করতে পারছেন না। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যখন কথা বলছেন, যার কথোপকথন রেকর্ড হয়েছে মোবাইলে, সেই মোবাইলে কথোপকথন রেকর্ড করা হয়েছে, কালীঘাটের কাকু, কুন্তল এবং বাকি চাকরিচোর দালালদের সঙ্গে যখন কথা বলছিলেন, এই ভয়েস রেকর্ডার সিবিআই এর কাছে আছে, যে জন্য কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট করিয়েছিল। এখানে এই 700 কোটি টাকার কথা উঠে এসেছিল। 2,823 জনকে পার্থ চট্টোপাধ্যায়কে টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে থেকে আরো একজন বড় চোর এই 2,823 জনকে চাকরি দিয়েছিলেন, প্রত্যেকের কাছ থেকে 25 লাখ টাকা করে নিয়ে 700 কোটি টাকা তুলে। এখন এটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মাঝখান থেকে এসএসসি কে না জানিয়ে অর্থ মন্ত্রকের অনুমতি আদায় করলেন তৃণমূলের কোন বড় চোরটা? কোন বড় চোর যাকে আমরা এখনো সিবিআই ইডি তদন্তে দেখতে পাইনি? সেই বড় চোরটার নাম কি, যিনি এই এসএসসির সুপারিশ ছাড়া, পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষা দপ্তরের সুপারিশ ছাড়া 2,823 জনকে চাকরি দিয়েছিলেন? কবে সিবিআই ইডি আমাদের জানাবে এই বড় চোরটা কে?
আর সিবিআই ইডি আর কবে জানাবে যে পিএমএলএ তে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, টাকা বাজেয়াপ্ত হয়েছে কোম্পানির, তাদেরকে কবে গ্রেপ্তার করা হবে? ইডি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দিয়েছে 150 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে। কার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স? আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি। তিনি এই কোম্পানির শেষ মুহূর্তের বর্তমানে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। যে কোম্পানির বর্তমান দুজন ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিবিআই ইডি আজ অব্দি লিপস অ্যান্ড বাউন্স যাদের সম্পত্তির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাদের দুজন ডাইরেক্টরকে, বর্তমান ডাইরেক্টরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বোধ করেনি। কেন করেনি এটা তো সিবিআই ইডি বলতে পারবে। লিপস অ্যান্ড বাউন্সের 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যার জন্য লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন একজন ডাইরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, এই কোম্পানির সিওও, চিফ অপারেটিং অফিসার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেরা করা হয়েছিল। কিন্তু এই কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো গ্রেপ্তার করা হয়নি। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, আপনারা এতদিনে সবাই জেনে গেছেন ভারতবর্ষে এই মানি লন্ডারিং অ্যাক্ট এতটাই শক্তিশালী, যার 1 টাকাও সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইডি, তাকেই জেলে থাকতে হবে। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে তিহার জেলে ছিলেন এই মানি লন্ডারিং অ্যাক্টে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে ছিলেন এই মানি লন্ডারিং অ্যাক্টে। ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে ইডি গ্রেপ্তার করতে পারেনি মানি লন্ডারিং অ্যাক্টে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও। আমি জানি না বিজেপির নেতারা কেন এগুলো বলেন না, ভয়টা কিসের? যারা এখনো দাদাদের ভক্ত, তারা দাদাদের বলুন এই আসল তথ্যগুলো তুলে ধরতে। একজন সংবাদ মাধ্যমের কর্মী হয়ে যদি এই আসল তথ্যগুলো আমি তুলে ধরতে পারি, তাহলে বিজেপির নেতা হয়ে রাজনীতি করছেন যারা, সেই দাদারা কেন এগুলো বলতে পারেন না বলুন তো? রাজনীতি করছেন অথচ দাপট নেই, কিসের রাজনীতিবিদ আপনারা? পাড়ায় মুদিখানার দোকান খুলুন রাজনীতিটা না করে। কি বলবেন আপনারা? দাগিদের আজকে ভাগিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দাগিরা সুপ্রিম কোর্টের আইন অমান্য করে হাইকোর্টে চলে গিয়েছিল, তাদেরকেও পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিতে। কনফিডেন্স লেভেলটা একবার ভাবুন। তারা ভাবলো কলকাতা হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টে মামলা চলছে এখনো, সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দাগি শিক্ষকদের আবার পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেবেন। কোন আইনজীবীরা এদের হয়ে লড়েন সেটাও একটা বড় প্রশ্ন। একজন আইনজীবীর নাম এর মধ্যে আমরা পেয়েছি, কে তিনি জানি না। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এরা সকলেই দাগি, টেন্টেড, তাই এদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। অযোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে অনিন্দ লাহিড়ী আইনজীবী, তিনি বললেন ডিভিশন বেঞ্চের শর্ত অনুযায়ী তার মক্কেলরা দাগি নন, এই দাগি ঠিক করে হয়নি। অনিন্দ লাহিড়ী আইনজীবী নাকি এটাও বলেছেন তারা সাদা খাতা জমা দেননি, একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। অদ্ভুত দাবি, একটা প্রশ্নের উত্তর দিয়েছেন বলে তারা দাগি শিক্ষক নয়, তাদের পরীক্ষায় বসার অধিকার থাকা উচিত। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অমান্য করে কলকাতা হাইকোর্টকে এই দাগি শিক্ষকদের পরীক্ষায় বসার নির্দেশ দিতে হবে। মাঝে মাঝে ভাবি সত্যি কি যা শুনছি ঠিক শুনছি? সত্যি কি আপনাদের যেটা বলছি ঠিক বলছি? অবিশ্বাস্য ব্যাপার। কি বলবেন আপনারা? দাগিদের তো ভাগিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এখন দাগি শিক্ষকদের তালিকা তো আপনারা দেখছেন, তার মধ্যে তৃণমূলের নেতাদের ছেলে, বউ, স্বামী, স্ত্রী, সালা, সালি সবাইকে দেখে নিয়েছেন, পুত্রবধূ। এখন এই দাগি শিক্ষকরা যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকাটা দিয়ে চাকরিটা কিনলো, অর্থাৎ চাকরি যারা বেচল, তাদের অফিসিয়াল লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবে জানাবে, এটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি। আপনারা কি বলেন? চাকরি যারা কিনেছে তাদের লিস্ট তো দেখলাম, চাকরি যারা বেচেছে তাদের লিস্ট এই বাংলার মানুষ কবে দেখতে পাবে? সেটাও দেখতে পাবে, এটা আপনাদের উপর নির্ভর করছে। এই তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি একটিও ভোট না দিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে হারিয়ে দেন, তৃণমূল যদি ক্ষমতায় না থাকে, তাহলে দেখতে পাবেন দলে দলে এই চোরেদের, ডাকাতদের বাড়িতে, যারা শিক্ষকের চাকরি চুরি করে নিল তাদের বাড়িতে এই যাদের চাকরি চলে গেল তারা কিরকম ভাবে অভিযান চালাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। সবই আপনাদের হাতে আছে। তৃণমূলকে একটা ভোট না দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি একটা ভোট না দিয়ে তৃণমূলকে ভোটে হারিয়ে দিতে পারেন, তাহলে এই দাগি চোরদের সন্ধান আপনারা পেয়ে যাবেন। এই দাগি শিক্ষকরাই আপনাদের জন্য খুঁজে বার করে দেবে দাগি চোরদের। কিন্তু সেটা কি সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি 2026-এ ক্ষমতা থেকে সরিয়ে ভোটে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন সম্ভব? বাংলার ভোটারদের উপর নির্ভর করছে। কি বলেন আপনারা?
দাগি শিক্ষকদের তালিকা তো পাচ্ছি, আস্তে আস্তে আরো পাবো। দাগি চোরদের তালিকা কি এই বাংলার মানুষ দেখার সুযোগ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভোটে হারিয়ে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।